আমরা তো বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলাম। এটা পাল রাজবাড়ি। এটাই হচ্ছে বিয়ানীবাজার জেলার খাসা গ্রামের পাল রাজার বাড়ি। পাল রাজার যে ইতিহাস, সেই ইতিহাসের এক নীরব সাক্ষী হচ্ছে এই স্থাপনাটি। তাদের ইতিহাসটা হচ্ছে প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। আর এখন আমি যে বাড়িটিতে আছি, এই বাড়িটাও আজ থেকে প্রায় 600 বছর পুরনো। এই পাল রাজার যে ইতিহাসটা, সেইটা আসলে জানার জন্যই আজকে আমি আসছি এই খাসা গ্রামে। তো চলুন আজকে জেনে নেওয়া যাক 1000 বছর পুরনো পাল রাজার ইতিহাস সম্পর্কে সবকিছু। পাল রাজবংশের একজন অন্যতম পুরুষ রাজা কালিদাস পাল আজ থেকে 750 বছর আগে পশ্চিমবঙ্গের বীরভূম থেকে এসেছিলেন। প্রথমে এসে পালকুলায় বসতি স্থাপন করেন। এরপর পালকুলায় প্রায় 50 বছর থাকার পর এখন আমি যেখানে কথা বলছি এই বাড়িতে আসেন। এসে প্রথমে বিয়ানীবাজারটা ছিল মানে বসবাস করার অনুপযোগী ছিল। আমার পূর্বপুরুষ যখন রাজা কালিদাস পাল বিয়ানীবাজার আসেন, তখন এসে এই বিয়ানীবাজারটা লাগাকুকির স্থান ছিল। এই লাগাকুকিদেরকে উচ্ছেদ করে এবং বিভিন্ন বন্যজন্তু ছিল। এই বন্যজন্তুর ভয়ে লোকজন কিন্তু চলাফেরাও করতে পারতো না, এমনকি বসবাসও করতে পারতো না। তখন কি করলেন, বন জঙ্গল সব পরিষ্কার করে লাগাকুকিদের উচ্ছেদ করে একটা বসবাসের উপযুক্ত একটা স্থান গড়ে তুলেন। আর এই বিয়ানীবাজার বলতে বোঝায় যে সকালবেলা লোকজন প্রাণের ভয়ে, বন্যজন্তুর ভয়ে, লাগাকুকির ভয়ে এই বিয়ানীবাজার কোনো সময় বাজার বসতো না, তাই সকালবেলা টুকটাক বাজার হতো। সকালবেলা অর্থ মানে বিহাল, আর কালের পরিবর্তে এটা বিহাল থেকে বিয়ানীবাজার এসেছে। আপনার পেছনে আপনাদের যে বাড়িটা, এটা পাল রাজবাড়ি। ওই যে রাজা কালিদাস পাল, ওই রাজা কালিদাস পালের বাড়ি এইটা। আর এই বাড়িতে কি এখন আপনারা থাকেন? আমরা থাকি। আচ্ছা, এই বাড়িটা কত বছর হবে আনুমানিক আপনাদের? এই তো এই বাড়িটা ধরে 700 বছর হবে। আসছেন তো 750 বছর ধরে। 50 বছর পালকুলায় আছিলেন, আর বাকিটুকু সময় অদ্যাবধি এগুলো তো ধরে 700, প্রায় 700 বছর হয়ে যাবে। বাবার মুখে থেকে শুনেছি যে আমাদের পাল রাজবংশের আমার প্রপিতামহ শ্রীকৃষ্ণ দেওয়ালজি, হরে কৃষ্ণ দেওয়ালজি, দেওয়ালজি বলতে বোঝায় এখনকার ডিসি, উনারা ওই তৎকালীন জমানায় কুমিল্লা শ্রীকৃষ্ণ দেওয়ালজি, হরে কৃষ্ণ দেওয়ালজি, ওনারা দুই ভাই ছিলেন। ওনারা দুজন ওই কুমিল্লায় চাকরি করতেন। চাকরির সুবাদে ওনারা ওই কুমিল্লা শিক্ষা বোর্ড আছে না, ওই শিক্ষা বোর্ডের পাশে একটা ঈশ্বরদী পাঠশালা আছে। ওই ঈশ্বরদী পাঠশালার পাশে একটা আনন্দময়ী কালীবাড়ি আছে। ওনারা ওই আনন্দময়ী কালীবাড়িটা সম্পত্তিটা ক্রয় করে একটা আনন্দময়ী কালীবাড়ি তৈরি করে দিয়ে একজন ব্রাহ্মণ নিযুক্ত করে দিয়ে আসছিলেন। প্রায় উলাদের সাথে আমার বাবার যোগাযোগও ছিল। আর ওই যে আমার পাশে একটি দালাল দেখছেন, ওই দালাল এই শ্রীকৃষ্ণ দেওয়ালজি, হরে কৃষ্ণ দেওয়ালজি মুঘল আমলে ওইটা তৈরি করেছিলেন। উলাদের তৈরি করতে সেই সময়ে 40,000 টাকা মানে ব্যয় হয়েছিল। এই দালালটা সম্মানার্থে 100 বছর ওই দালালটাকে লাল শালু কাপড় দিয়ে বেষ্টনী ছিল, মানে আমার বাবার মুখ থেকে গল্প শুনেছি। আর তারপর প্রতিষ্ঠা করতেও অনেক টাকা ব্যয় হয়েছিল। তারপর বাবার মুখে শুনেছি আমাদের বাড়িতে দুর্গাপূজা হতো, মহিষ বলি দেওয়া হতো। এগুলা মানে আমি দেখি নাই, কিন্তু শুনে বাবার মুখে আসলেই হতো। আমার দাদা বিরজালাল পাল চৌধুরী মহিষ বলি দিতেন। একটা মানে আছে প্রবাদ বাক্যদের, উলার ছেলে মেয়ে মানে জন্ম নেওয়ার পর মানে উলারা জীবিত আর থাকতো না। তারপর উলাকে বলা হলো যে তুমি এই মহিষ বলিটা দেওয়া মানে একটু বিরত থাকো, তারপর তোমার ছেলে মেয়ের দেখা যাক কি বাঁচে কি লাভ আছে। তারপর আমার দাদা তারপরও মানে এটা মহিষ বলি দেওয়া থেকে তেল বিরত থাকতো না। শেষ পর্যন্ত আমার বাবা ভূপতিভূষণ পাল চৌধুরী উনি বেঁচে ছিলেন। আপনাদের যে পাল রাজা বা পাল বংশ, হ্যাঁ, এটা আসলে উৎপত্তি কোন জায়গা থেকে? এটা পশ্চিমবঙ্গের বীরভূমি। আমরা রাজা শঙ্করাচার্যের সহিত মানে যুদ্ধে পরাজিত হয়ে রাজা কালিদাস পাল একালে আসেন। আমরা তো অলরেডি বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলাম। রাজা গোপাল ওই পাল বংশের প্রথম রাজবংশ আর কি। এরপর রাজবংশটা 400 বছর ওই পশ্চিমবঙ্গে বসবাস করার পর শঙ্করাচার্যের সহিত যুদ্ধে পরাজিত হয়ে এই রাজা কালিদাস পাল প্রথমে এই কালে আসেন। আমাদের পূর্বপুরুষ বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। এই রাজা কালিদাস পাল থেকে আর কি হিন্দু ধর্ম প্রথম রাজা গোপাল কিন্তু
বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। এটা আমাদের বাড়িতে ঢুকার অন্দরমহলে ঢুকার আর ওই ফসলে ছিল আমাদের একটা শিব মন্দির আছিল, দুর্গা মন্দির আছিল, আর একটা মানে আগের জমানায় একটা টঙ্গিগড় থাকতো, একটা টঙ্গিগড়ও ছিল। তো এই শিববাড়ি দুর্গাবাড়ি এগুলো কোথায়? এটা তো এই স্বাধীনতা যুদ্ধের সময় এই পাকশালা শহীদ রাজাকাররা একত্রিত হয়ে এই সব ধূলিসাৎ করে ফেলেছে। এই কালে আমাদের গড় ছিল, ওই কালে গড় ছিল। আমাদের বর্তমানের যে পাল যে ইয়াটা আছে, বংশের যে পরিক্রমা আছে, সেখানে শেষ রাজা ছিলেন ওনার বাবা ভূপতিভূষণ পাল চৌধুরী, মানে দিদির বাবা? দিদির বাবা। আপনার কাকা? আমার কাকা। দিদির বাবার পরে ছিলেন মিহির কুমার পাল। মিহির কুমার পাল চৌধুরী। উনিও নাই, উনিও পরলোকগত হয়েছেন। বর্তমানে ভাস্কর দা, উনি হচ্ছেন আমাদের ভাইয়েদের মধ্যে সবার সিনিয়র আর কি। ওনারাই মনে করেন আমরা রাজা ধরতে পারি বর্তমান হিসাবে। মানে পাল বংশের এখন মনোনীত রাজা। আরো ভাইয়েরা আছে আমাদের, অরুণাভ পাল চৌধুরী মোহন আছেন, অমিতাভ পাল চৌধুরী আছে। এই যে আপনাদের বংশে, হ্যাঁ, পাল বংশে মানে মনোনীত রাজা থাকেন, এইটার ইয়েটা কি, মানে কারণটা কি? এটা মনোনীত রাজাটা গেলে এটা মানে পূর্বপুরুষ রাজবংশের যে একটা তালিকা থাকে, ওই তালিকা অনুসারে একজনকে মনোনীত করা হয় আর কি। একটা নিয়ম আগে ছিল, যেমন পরিবারের কর্তা ধরা হইতো। যেমন দিদির বাবার সময় উনি ছিল এই অংশের, আমাদের যে এই অংশটা, এই অংশের দায়িত্ব ছিল ওনার বাবার উপর। ওনার বাবার দুই ছোট ভাই ছিলেন, দুই বড় ভাইরে মানতেন আর কি ওনারা। এখন তো ধরেন ওইগুলো আর খুব একটা নাই। এখন এই দাদা হচ্ছেন আমাদের মধ্যে সিনিয়র মোস্ট, তো সেই হিসাবে উনি আমাদের এই অংশের উনি বড় আর কি। আপনাদের এই ভবনটা, হ্যাঁ, এইটা হতে কতদিন সময় লেগেছিল? 5 বছর সময় লেগেছিল। ওইটা সুপারির কষ দিয়ে ওইটা মানে চুলচুকিগুলো আঁকড়িয়ে রাখার জন্য মানে এটা কষ তৈরি করা হতো। আচ্ছা আচ্ছা। আর এইগুলা ইনস্ট্রুমেন্টগুলা কিন্তু কলকাতা থেকে আনা হয়েছিল। তারপরে মিস্ত্রিও কিন্তু কলকাতা থেকে। আপনারা কি এখানেই সবসময় থাকেন নাকি? না, এখানে আমরা সবসময় থাকি না। এটা মূলত ছিল, এই দালালটা ছিল আমাদের পূজা অর্চনা করার জন্য। প্রায় দুর্গা পূজা হইলে মহিলারা, এখানে তো পূজা হতো, আর এই দুর্গা পূজা মহিষ বলিটা দেখতো মহিলারা, তো একটু পর্দাশীল মহিলারা দোতলার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজা দেখতো, তারপরে আনন্দ উপভোগ করতো। ওরা আর ছোটোখাটো পূজা যেমন বিশ্বরী পূজা আছে, আর তারপরে লক্ষ্মী পূজা আছে, শিবরাত্রি পূজা আছে, মানে ছোটোখাটো যেগুলা পূজা ওইগুলা কিন্তু ওই দলালে হতো। আর বড় দলালের পূজা হতো ওই আবার পাশে যে একালে দুর্গাগড় ছিল, একালে পূজা হতো। আর স্বাধীনতা যুদ্ধের পর আমাদের সব গড় দুয়ার, টঙ্গী, দুর্গা মালডোবরে সব লুটপাট করে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার পর এমনকি আমাদের বসবাসের গড় পর্যন্ত জ্বালিয়ে লুটপাট করে নিয়ে গেল। নিরুপায় হয়ে আমার বাবা কী করলেন, বসবাসের আর কোনো জায়গা না থাকায় উনি একটু ওই বাঙ্গা যেগুলা দরজা জানালা ভেঙে ফেললো, টিল ছুপ নিয়ে গেল, তাহলে একটু রিকনস্ট্রাকশন করে একটু বসবাসের জন্য একালে আমরা বসবাস করছি প্রায় 35 বছর। এটার ভিতরে মোট কক্ষ কয়টা আছে? মানে এখন তো আর 3টা কক্ষ আছে। এটা ছোট ছোট কক্ষ, 18 ইঞ্চি চতুর্দিকে, 18 ইঞ্চি 4 হাত তো এমনি মানে হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। আমাদের যে জমিদার বাড়ির একটা রেওয়াজ আছে যে বিয়ের সময়, এখন তো একটু অবস্থাশীল হলে ওনারা কী করে, হাতি নিয়ে আসে, হেলিকপ্টার দিয়ে বিয়ে করে। তখন শুধু এটা রাজবাড়িতে যে সময় বিয়ে হতো, কনের বাড়িতে সাধারণত বর আসতো তো হেঁটে আসতো, তখন তো আর ছিল। তাই এই মালি সম্প্রদায় যারা, তারা কি করতো, শুয়ারি দিয়ে বরকে নিয়ে আসতো, আর সাথে কি করতো, এই হাতি টাতি নিয়ে পাইক পশরা দিয়ে ওই যে যুদ্ধের মতো ডাক তরোয়াল বাজিয়ে, এই যে বাংলা নববর্ষের মতো যে একটা উৎসব হইলা, আওরঙ্গজেবে যে একটা উৎসব করেছিল, এইভাবে মানে ফুর্তি আমোদ করে লাঠি খেলিয়ে ডাক তরোয়াল বাজিয়ে হাতি নিয়ে এই বরকে নিয়ে আসতো বিশেষ দিনে। পাল রাজার কোন স্মৃতি যদি থাকে তবে এটাই আছে, এটাই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, আর কিছুই নাই।